স্বাগত এশিয়ান সংবাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। এবার সংবাদের বিস্তারিত। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৫ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। এছাড়া একদিনে ৫,৮২৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৮,৭৯০ জন। তবে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন। করোনা ঝুঁকি মাথায় নিয়ে অগণিত শ্রমিক আজও ছুটছেন কর্মস্থলের দিকে। কারণ নির্দিষ্ট সময় পৌঁছতে না পারলে হারাতে হবে সামান্য বেতনের চাকুরি। অনিশ্চয়তায় পড়বে জীবন জীবিকা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া দিয়ে ঢাকায় প্রবেশ করছেন হাজারো মানুষ। এতে বালাই নেই কোনো সামাজিক দূরত্বের। ঝুঁকিপূর্ণভাবে গাদাগাদি করে ফিরছেন কর্মস্থলে। গণপরিবহন না চললেও হেঁটে বা রিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছেন তারা। যারা আসছেন তারা বেশিরভাগই সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিক। গাজীপুরে বন্ধ কারখানা খুলে দিয়ে চাকুরিতে পুনর্বহালের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তৈরি পোশাক শ্রমিকরা। সকাল ৭টা থেকে গাজীপুরের তারগাছ এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ বাধা দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় শ্রমিকদের। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় তারগাছ এলাকায় পাশাপাশি দুটি কারখানা কয়েকশো শ্রমিক কাজ করলেও আজ সকাল থেকে করোনা মহামারীর কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে কারখানা বন্ধ ও খোলার সঠিক তথ্য না পেয়ে শ্রমিকরা এই আন্দোলন করে। কারখানার শ্রমিকদের মৌখিকভাবে কারখানা বন্ধের বিষয়ে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যত্র কাজ খুঁজে নেয়ার কথা জানিয়েছেন বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। চট্টগ্রাম থেকে করোনার সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিয়েছেন কাজী মাহফুজুল হক। মাহফুজ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে করোনা ভাইরাসের সবশেষ কি খবর আছে আপনার কাছে? মেরি, প্রথমে আপনার মাধ্যমে চট্টগ্রাম জেলার করোনা ভাইরাসের সর্বশেষ তথ্যটি জানিয়ে দিতে চাই। চট্টগ্রামের 2টি ল্যাবে গেল 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 262টি। তার মধ্যে পজিটিভ এসেছে 5টি। যে 5টি পজিটিভ এসেছে সেখানে একজন নোয়াখালীর এবং 4 জন চট্টগ্রামের। তবে চট্টগ্রামের যে 4 জন আক্রান্ত হয়েছেন সে 4 জনের মধ্যে 3 জন নতুন এবং 1 জন পুরাতন। এ নিয়ে চট্টগ্রামের সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 78 জন আর সুস্থ হয়েছেন 18 জন। মেরি, আপনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের করোনা ভাইরাসের তথ্যটি একটু জানিয়ে দিতে চাই। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 193টি। তার মধ্যে পজিটিভ এসেছে একজন। যিনি আক্রান্ত হয়েছেন তিনি একজন পোশাক শ্রমিক, বর্তমানে আইসোলেশনে আছেন। এছাড়া পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলাতে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে 237টি। তার মধ্যে পরীক্ষার রিপোর্ট এসেছে 140টি। তবে এই 140 জনের মধ্যে কারো কোনো করোনা পজিটিভ আসেনি। আপনার মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানের তথ্যটি একটু জানিয়ে দিতে চাই। পার্বত্য জেলা বান্দরবানে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে 585টি। তার মধ্যে রিপোর্ট এসেছে 291টি। 291-এর মধ্যে এ পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন 8 জন আর সুস্থ হয়েছেন 1 জন। বান্দরবান জেলার ক্ষেত্রে একটা বিষয় বলে রাখতে হয়, সেটি হচ্ছে বান্দরবানের কিছু এলাকার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় কক্সবাজার জেলায়, আর কিছু অংশের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় চট্টগ্রাম জেলায়। তবে এই 3 পার্বত্য জেলার ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে তারা যে নমুনাগুলো সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় সেই পরীক্ষার রিপোর্টটা পেতে কিন্তু সময় লাগে 5 থেকে 6 দিন। এতে করে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার যে একটা ঝুঁকি সেটা কিন্তু থেকে যায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের। মেরি। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহফুজুল হক। করোনা মহামারীতে স্থবির গোটা বিশ্ব, বাড়ছে মৃত্যুর মিছিল। এ থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। তাই ভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা নির্দেশনা, কিন্তু সেই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো ধরনের নিয়ম মানছে না জিপিএইচ ইস্পাত লিমিটেড। সচলে তারা ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে শ্রমিক আনছে চট্টগ্রামে। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়।
বিশ্ব আজ করোনা মহামারীতে জর্জরিত, থামছে না মৃত্যুর মিছিল। করোনা প্রতিরোধে সরকারের উচ্চ পর্যায় থেকে দেয়া হচ্ছে নানা স্বাস্থ্যবিধি, কিন্তু করোনা বিস্তার রোধে এই স্বাস্থ্যবিধির বালাইও মানছে না চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জিপিএস ইস্পাত লিমিটেড কোম্পানি। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ সহ করোনায় আক্রান্ত বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে আনা হচ্ছে শ্রমিকদের। এতে করে অধিকতর করোনা ঝুঁকিতে রয়েছে গোটা সীতাকুণ্ড এলাকাটি। বিশ্ব যেখানে করোনা ভাইরাসের মহামারীতে অ্যাব্রো-থ্যাব্রো হয়ে পড়েছে, সেখানে জিপিএস ইস্পাত লিমিটেড কর্তৃপক্ষের এমন উদাসীনতা করোনা ভাইরাসের বিস্তার ব্যাপক হারে ছড়িয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটা তো ঝুঁকিপূর্ণ অবশ্যই। এখন এটা তো আমরা কন্ট্রোল করার জন্য বলছি প্রশাসনের সাথে, আমরা যে কমিটি এটা বলছিলাম তো কত হয়েছে। এদিকে কারখানার জন্য নিয়ে আসা শ্রমিকরা অবাধে এলাকার মধ্যে ঘোরাফেরা করায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। আসলে আমরা অনেক আতঙ্কিত, আমরা ভয়ের মধ্যে আছি, অনেক বিপদের মধ্যে আছি। এই যে জিপিএস ইস্পাত লিমিটেড যেসব এলাকায় লকডাউন করা হয়েছে, গঞ্জ, নারায়ণগঞ্জ, অনেক এলাকায় লকডাউন করা হয়েছে করোনা ভাইরাসের কারণে। ওইখান থেকে অনেক লোকজন আসতেছে এখানে কাজ করার জন্য, চাকরি করার জন্য। আসার পরে লোকজনগুলো এখানে এলাকায় ঘুরতেছে, ওপেন চলাফেরা করতেছে, চায়ের দোকানে ঘোরাফেরা করতেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক ভয়ের মধ্যে আছি, এলাকার মানুষজন অনেক চিন্তার মধ্যে আছে। এখন আমাদের একটাই দাবি যে প্রশাসনিক ভাবে যদি বাংলাদেশ সরকার যদি কিছু একটা উদ্যোগ নেয় তাহলে আমাদের জন্য ভালো হলো, এলাকার মানুষের জন্য ভালো হলো। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনেক লোক পালাই আসছে, ট্রাকে করে আসছে, এসব কিছু বিষয় তো আছেই। তো এক্ষেত্রে আসলে আমাদের বলতে পারেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ তারা যথেষ্ট সতর্ক থাকা সত্ত্বেও হয়তো কিছু বিষয় এভাবে তারা চলে আসছে বা আসতে পারে। তারপরেও যারা আসছে অন্তত আমরা বারবারই অনুরোধ করেছি যাতে স্বাস্থ্যবিধিটা মেনে করে সামাজিক দূরত্ব বজায় রাখে। যারা লোকালয়ে থাকলেও বা যেখানেই থাকুক না কেন, থাকলেও যেন অন্তত সে সবসময় সামাজিক দূরত্বটা বজায় রেখে যাতে শিল্প কারখানায় যায়। এ বিষয়ে জিপিএস ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুলকে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। দেশের এমন চরম পরিস্থিতিতে জিপিএস ইস্পাত লিমিটেডের এমন কর্মকাণ্ডে করোনা বিস্তারের মাধ্যমে প্রাণহানির মতো ঘটনা ঘটার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন। এবার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন বাবুল আক্তার। বাবুল, করোনা পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? মেরি, আপনাকে ধন্যবাদ। মেরি, খুলনায় কিন্তু দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ থেকে শুরু করে যে জেলা প্রশাসন রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে যে সরকারি যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা কিন্তু বজায় রাখার জন্য, সরকারি যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ কার্যকারী করার জন্য কিন্তু ব্যাপক চেষ্টা করছেন। কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখন আর ঘরে থাকতে পারছেন না, তারা কিন্তু স্বেচ্ছায় এখন রাজপথে নেমেছেন, বিভিন্ন দোকানপাট কিন্তু খুলছে। আমরা দেখতে পাচ্ছি যে হাট বাজার থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু কেউ এখন সে সামাজিক দূরত্ব যেটা সেটা কিন্তু বজায় রাখছে না। মেরি, আপনাকে একটু জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা আপিল গেটের খুলনা যশোর মহাসড়কে। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে কাজ করছেন, বিশেষ করে কেএমপির পক্ষ থেকে কিন্তু ব্যাপক ভূমিকা নেওয়া হয়েছে, ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যদি খুলনা থেকে বাইরে থেকে এসে যদি খুলনায় প্রবেশ পথে কিন্তু পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় সেখানে কিন্তু তাপমাত্রা নির্ণয় করার জন্য যন্ত্র বসানো হয়েছে এবং তাদের কিন্তু সেটা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া কিন্তু যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছিল, কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে খুলনা থেকে কোনো পরিবহন যান বাইরে যাবে না এবং চলাচল করবে না এবং খুলনা জেলার বাইরে থেকেও ঢুকতে পারবে না, সেখানে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং সেই চেকপোস্টে বসানোর এখানে কিন্তু তারা ব্যাপকভাবে উদ্যোগ নিয়েছে, কাজ করছেন, বাইরে থেকে যান চলাচল তো নিষেধ করে দিয়েছেন সম্পূর্ণভাবে। মেরি, আপনাকে আরেকটু জানিয়ে রাখি, খুলনায় কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল বিশেষ করে করোনা রোগ, সেটা কিন্তু গেল 2 দিন কিন্তু
কিছুটা কমছে। খুলনায় কিন্তু এ পর্যন্ত 2993 জনকে কিন্তু হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, সেখান থেকে মুক্ত করা হয়েছে 2123 জনকে। এছাড়া এই পর্যন্ত 1988 জনকে নমুনা পরীক্ষা করা হয়েছিল খুলনা মেডিকেল কলেজের যে কিট পরীক্ষা করার জন্য যে পিসিআর রয়েছে সেখানে। এই পর্যন্ত কিন্তু 23 জন খুলনায় আক্রান্ত হয়েছে খুলনার বিভাগে, শুধুমাত্র খুলনায় আক্রান্ত হয়েছে 14 জন। মেরি, আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আর সকালে কিন্তু করোনার উপসর্গ নিয়ে দিঘলিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে এবং কাল কিন্তু রাতে 1 বছর একটা শিশুর মৃত্যু হয়েছে। তাদের কিন্তু নমুনাও পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করার জন্য। মেরি, এই ছিল আমার কাছে খুলনার করোনার। বাবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে সামাজিক দূরত্ব এবং করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। এবার এমজিএইচ গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। মহামারী করোনা ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 2,39,614 জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে 34,01,318 জনের শরীরে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 10,81,599 জন। ভাইরাসটির আক্রমণের সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত 65,766 জনের শরীরে এ ভাইরাস ধরা পড়েছে। এর পরের অবস্থানে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত 28,236 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর তালিকায় 3 নম্বরে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত 27,510 জনের মৃত্যু হয়েছে। এর পরের অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত 24,824 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে অবশ্য দ্বিতীয় অবস্থানে রয়েছে এ দেশটি। এখানে 2,42,988 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ফ্রান্সে এখন পর্যন্ত 24,594 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ গেল এক নারী সহ আরও 3 বাংলাদেশির। সবাই ছিলেন নিউ ইয়র্কের বাসিন্দা। তারা হলেন 87 বছর বয়সী সুরাই আহমেদ, 72 বছর বয়সী মোহাম্মদ ফরিদ উদ্দিন ভুইয়া ও 55 বছর বয়সী মোহাম্মদ শামসুদ্দিন। শুক্রবার স্থানীয় সময় রাত্রে বাড়িতে মৃত্যু হয় শামসুদ্দিনের। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। হাসপাতালে মরদেহের নমুনা পরীক্ষার পর শনাক্ত হয় করোনা ভাইরাস। চট্টগ্রাম সমিতির কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে 5 রাজ্যে 226 বাংলাদেশের মৃত্যু হলো। এদিকে করোনা চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সবশেষ খবর জানাতে এবার নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক হাসান শুভ্র। শুভ্র, করোনায় সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। নিহতের সংখ্যা বাড়ছে হু হু করে। প্রাণ হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। এ বিষয়ে বিস্তারিত আমাদের জানান। মেরি, ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতেই বলছিলেন যে যুক্তরাষ্ট্রে আজ পর্যন্ত 226 জন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আপনার তথ্যটি ঠিক আছে। আর সার্বিকভাবে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 11,37,081 জন এবং যার মধ্যে মৃত্যুবরণ করেছেন 65,068 জন। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের হেলথ ডিপার্টমেন্টের হিসেব। তবে আরো বেসরকারি কিছু জরিপের হিসেবে এই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুবরণের সংখ্যাটা এর থেকে কিছুটা বেশি বটে। আর যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি যে অঙ্গরাজ্যে প্রাণহানি হয়েছে সেটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেট। এই স্টেটে এখন পর্যন্ত 3,08,314 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছেন 24,039 জন। আর নিউ ইয়র্ক স্টেটের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আবার নিউ ইয়র্ক শহরে। এখানে 1,70,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছেন 13,168 জন। এটি হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের হেলথ ডিপার্টমেন্টের যে নিউজ সেটি। তবে নিউ ইয়র্ক স্টেটে গত কয়েকদিনের মধ্যে গত বৃহস্পতিবার হচ্ছে সবচেয়ে কম সংখ্যায় নেমে এসেছে মৃত্যুবরণের সংখ্যা। এদিন নিউ ইয়র্ক স্টেটে 289 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, যার মধ্যে নিউ ইয়র্ক সিটিরই আছেন আবার 202 জন। তবে এক্ষেত্রে একটি আশার কথা হচ্ছে যুক্তরাষ্ট্রে এই করোনা প্রতিষেধক হিসেবে রেমডেসিভির নামক একটি ওষুধের অনুমোদন বা প্রতিষেধকের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গত শুক্রবার, যে বিষয়ে হোয়াইট হাউসের দ্য ওভাল অফিসে এইটি সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি আশা করেন এইটি প্রয়োগের মাধ্যমে দ্রুত যুক্তরাষ্ট্রে যে করোনার
এখন যে অবস্থা সেখান থেকে অনেকটাই এগিয়ে আসতে বা হচ্ছে এক্ষেত্রে অনেকটা পরিত্রাণ মিলবে। আর এটির প্রয়োগের বিষয়ে প্রাথমিকভাবে ক্রিটিক্যাল যেসব রোগীর মধ্যে এটি প্রয়োগ করা হয়েছে তার মধ্যে ৩০%-ই এই দ্রুত সেরে ওঠার, অর্থাৎ করোনা রোগীরা দ্রুত সেরে ওঠার প্রমাণ পেয়েছেন এই ওষুধটি প্রয়োগের মাধ্যমে। এবং এটাও বলা হচ্ছে যে আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে এই ওষুধটি বিতরণ শুরু হবে। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্র গভর্নমেন্টকে আরেকটি সুখবর দিয়েছে। এই ওষুধটি যারা প্রক্রিয়াজাত করেছে সেই ওষুধ প্রক্রিয়াজাত কোম্পানির পক্ষ থেকে এটি হচ্ছে, তারা বলছে যে ১৫ লাখ ডোজ প্রাথমিকভাবে তারা এটি বিনামূল্যে যুক্তরাষ্ট্র সরকারকে প্রদান করবে, যেগুলো পর্যায়ক্রমে বিভিন্ন হসপিটালে পৌঁছে যাবে। এক্ষেত্রে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক তো সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়ে আছে এবং মারা যাচ্ছে অনেক বেশি এই নিউ ইয়র্কে। তবে নিউ ইয়র্কের মধ্যে কুইন্স এলাকাটা হচ্ছে আবার সবচেয়ে বেশি। নিউ ইয়র্কের যে ৪টা বিভাগ কুইন্স, ব্রুকলিন, ম্যানহাটন এবং ব্রঙ্কস, কুইন্সেই বাঙালিরা বেশি বসবাস করেন এবং একটি পরিসংখ্যান আমার কাছে রয়েছে যে কুইন্সের মানে এই পর্যন্ত যত বাংলাদেশি মারা গেছে নিউ ইয়র্কে তার মধ্যে অর্ধেকের বেশি কিন্তু কুইন্সের। এবং বলা যাচ্ছে যে এইসব কারণে কুইন্সের দিকে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। গত ১ মাসে প্রায় ১৬ জন ওখানে আত্মহত্যা করেছেন। এবং তবে সবকিছু মিলিয়ে এই যে রেমডেসিভির যে ওষুধটা আবিষ্কার করা হয়েছে এবং এটি প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রবাসী দ্রুত পরিত্রাণ পাবে করোনা থেকে, এমনটা আশা করা হচ্ছে। এবং সোমবার থেকে সেটি কিন্তু বিতরণ করা শুরু হবে। আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখি যে ট্রাম্প বলেছেন যে সবচেয়ে বেশি পরীক্ষার কারণে দেশে ভাইরাস আক্রান্তের সংখ্যা বেশি হারে ধরা পড়ছে। এবং মেরি শুনতে পাচ্ছেন আমাকে? তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর আর কি। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব, আরো কিছু খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। হাসান শুভ্র, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান তথ্য দেওয়ার জন্য। দর্শক, নিউ ইয়র্ক থেকে করোনা পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক হাসান শুভ্র। নিচে সংবাদ বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথে থাকুন। সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত এশিয়ান সংবাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। অবশেষে উন্মোচন হলো পঙ্গপাল রহস্যের। কক্সবাজারে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকার বিজ্ঞানীরা জানালেন টেকনাফে দেখা দেয়া পতঙ্গ পঙ্গপাল নয়, এটি ঘাস ফড়িংয়ের একটি প্রজাতি। স্থানীয়দের কাছে এটি বর্মিডাল পোকা হিসেবে পরিচিত বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। টেকনাফ প্রতিনিধি নাসির উদ্দিন রাজের সহায়তায় ইমরান হোসাইনের রিপোর্ট। স্থানীয় কৃষি বিভাগের একটি প্রতিনিধি দল আগেই জানিয়েছে টেকনাফে পাওয়া পতঙ্গ পঙ্গপাল নয়। এবার বিষয়টি নিশ্চিত করলেন ঢাকার বিজ্ঞানীরা। সকাল 11টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকার 6 বিজ্ঞানীর একটি প্রতিনিধি দল। তারা জানায় কক্সবাজারের টেকনাফে দেখা দেয়া পোকা পঙ্গপাল নয়, এটি ঘাস ফড়িংয়ের একটি প্রজাতি। এগুলোর অস্তিত্ব বাংলাদেশে আগেও ছিল। আসলে এটি কোনো বিধ্বংসী পঙ্গপাল নয়, এটি কোনো পঙ্গপাল নয়। এটি যে বিধ্বংসী ক্ষতিকারক পোকা মরুভূমির পঙ্গপাল বা ডেজার্ট লোকাস নামে যেটি পরিচিত, সেই পঙ্গপাল, এটি পঙ্গপাল নয়। এটি ঘাস ফড়িং বা গ্রাসহপারের একটি প্রজাতি, যেটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ওলারকেস বিলিয়ারিস। তারা আরো জানান এটি অপ্রধান ক্ষতিকর পোকা, স্থানীয়দের কাছে বর্মিডাল পোকা হিসেবে যা পরিচিত। এটি বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও দেখা যায়। তারা পরিষ্কারভাবে বোঝা যায় যে এই পোকা দমন কার্যক্রমও খুব সহজ এবং এটা একটা অপ্রধান পোকা। এটা মাঝে মাঝে কোথাও একটু আক্রমণ হতে পারে, কিন্তু সেটা চিন্তার কোনো কারণ নেই। এর আগে জাতিসংঘের কৃষি ও খাদ্য বিভাগের 2 বিদেশি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে একটি দল। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করবে আরও বেশ কয়েকটি বিশেষজ্ঞ দল। গত 18 এপ্রিল টেকনাফের এক ব্যক্তির বাগানে পঙ্গপালের মতো দেখতে এই পোকা দেখা যায়। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন।
দর্শক, আবারও করোনা পরিস্থিতির খবর। এবার কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান রিজু। রিজু, কুষ্টিয়ায় করোনার প্রভাব কেমন দেখছেন? মেরি, আপনাকে জানিয়ে রাখি যে কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত মোট 16 জন করোনা সংক্রমণ রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দৌলতপুর, ভেড়ামারা, কুমারখালী সদর উপজেলা, খুকসা উপজেলা, মিরপুর উপজেলায় 4 জন করে সব উপজেলাতে কিন্তু করোনা রোগী রয়েছে এবং বহিরাগত 2 জন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু করোনায় সংক্রমণ নিয়ে 2 জন রোগী কুষ্টিয়ার আইসোলেশনে চিকিৎসাধীন ছিল, তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কুষ্টিয়ার পিসিআর ল্যাবে গত 2 দিনের রিপোর্টে কোনো পজিটিভ পাওয়া যায়নি। গতকাল কুমারখালী উপজেলার একজন করোনা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। আজ সকালে তার নিজ বাড়িতে দাফন সম্পূর্ণ করা হয়। এই প্রথম কুষ্টিয়া জেলায় কোনো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আমি আরো একটু আপনাকে জানিয়ে রাখি যে কুষ্টিয়াতে বিভিন্ন জেলা থেকে আসা 2472 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আমি কথা বলেছিলাম কুষ্টিয়া মেডিকেল অফিসারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কুষ্টিয়ায় 6 জন আইসোলেশনে রয়েছেন এবং বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত কুষ্টিয়ায় 695 জনের করোনা সংক্রমণ রোগের সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। এর মধ্যে 493 জনের রিপোর্ট হাতে এসে পৌঁছেছে কুষ্টিয়া সিভিল সার্জনের হাতে। সিভিল সার্জন আমাকে জানিয়েছেন যে এর মধ্যে এ পর্যন্ত 16 জনের নমুনা পজিটিভ পেয়েছে। আমি আরও আপনাকে জানিয়ে রাখি যে সরকার সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের যে দিক নির্দেশনা প্রথমে দিয়েছিল, আমরা দেখেছি যে প্রথমে যে পদক্ষেপ ছিল, এখন কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সেই ধরনের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ছে না। আমরা দেখছি যে দেশে প্রতিদিনই করোনা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। কুষ্টিয়াতে আমরা যেটা লক্ষ্য করছি যে মানুষের চলাচল যেন একেবারেই স্বাভাবিক দেখতে পাচ্ছি। মেরি, এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে করোনার সর্বশেষ। রিজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে সামাজিক দূরত্বের শিথিলতা এবং করোনা পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান রিজু। এবার ই-ভ্যালি ব্যবসা বাণিজ্যের সংবাদ। মেডিকেল যন্ত্রপাতি তৈরির বিশ্বখ্যাত প্রতিষ্ঠান মেট্রোনেকের সহায়তায় বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটন করোনা মোকাবেলায় তৈরি করেছে ভেন্টিলেটর। করোনা ভাইরাসের সংক্রমণে কিছু রোগীর শ্বাস প্রশ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে, তখন কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার যন্ত্র দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করা হয়। তখন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভেন্টিলেটর। ওয়ালটনের ভেন্টিলেটর প্রজেক্টের হেড অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোফায়েল আহমেদ বলেন, WPB 560 FDA সার্টিফাইড WPB 560 ভেন্টিলেটর যন্ত্রাংশের যোগান দিচ্ছে মেট্রোনিক। তারা 5টি দেশের 5টি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে উৎপাদনে যাওয়ার ব্যাপারে একমত হয়। মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত এই ভেন্টিলেটরের সংযোজন হবে ওয়ালটনের কারখানায়। দর্শক, এবার করোনা পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তার আহসানিয়া জাহান লোপা, ইনচার্জ আইসিইউ সমন্বিত মেডিকেল কলেজ হাসপাতাল। লোপা, আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছে জানতে চাই, ঢাকায় দেখা যাচ্ছে লোক সমাগম বেড়েছে, এতে কি করোনা মহামারী হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে? এছাড়া এই মুহূর্তে যারা বাসায় আছে তারা কিভাবে মানসিকভাবে সুস্থ থাকতে পারবে? দর্শক, দুঃখিত, আমরা সংযোগটি স্থাপন করতে পারিনি। আমরা পরের সংবাদের চেষ্টা করব তার সাথে যোগাযোগ করার।
এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।